পাচ্ছ কিনা আমাকে একটু বলবে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের গতকালকে ক্লাসে ট্রানজেকশন অ্যানালাইসিসটা দেখছিলাম। তো ওই প্রবলেমটা আসলে মানে শেষ হয়নি। তো, গতকালকে ক্লাসে যে ট্রানজেকশন নাম্বার 5 পর্যন্ত ডিসকাস করা হয়েছিল, তাকের ক্লাসে নাম্বার 6 থেকে শুরু হবে। হ্যাঁ, তো এই নাম্বার 6টা শুরু করার আগে মানে এটার সাথে তোমার এই পাওয়ার পয়েন্ট স্লাইডটার সাথে সাথে এটার আনসারটা দেখানোর জন্য ওই যে তোমাদের যে একটা ফরম্যাট দেখিয়েছিলাম ওইটা একই সাথে আর কি শেয়ার করা হবে। তো এই জন্য এটা একটু খেয়াল রেখো যে কিভাবে দেখানো হচ্ছে। আচ্ছা, তো আমরা ট্রানজেকশন নাম্বার 6টা একটু দেখি কি বলা আছে। আর এই প্রবলেমটা আসলে গতকালকে ক্লাসে আমরা যেটা দেখছিলাম, প্রত্যেকটা ট্রানজেকশন বা ইভেন্ট যেটা সেটা পড়ে যদি তুমি দেখো যে না এটা একটা ট্রানজেকশন, এটাকে মানিটারি ভ্যালুতে এক্সপ্রেস করা যাচ্ছে, দেন ওইটাকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখাতে পারবো এরকম। তো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজেকশনের যে ডুয়াল ইফেক্টটা ওইটা আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটাই। তো আচ্ছা, যেটা বলছিলাম যে নাম্বার 6 থেকে শুরু হবে। এখানে বলা আছে দেখো যে আর এন এন্টারপ্রাইজ প্রোভাইডেড $3,500 of programming services for customers. The company received a cash of $1,500 from customers and it bills the balance of 2,000 on account. আচ্ছা, এটার মানে হচ্ছে যে এই আর এন এন্টারপ্রাইজ তাদের যে প্রোগ্রামিং সার্ভিসটা মানে তাদের বিজনেসটাই ছিল আসলে টু প্রোভাইড প্রোগ্রামিং সার্ভিসেস টু কাস্টমার। তো এরকম একটা সার্ভিস তারা তাদের কাস্টমারদের কাছে প্রোভাইড করেছে এবং এই মানে সার্ভিসটা যে প্রোভাইড করেছে সেটার টোটাল ভ্যালু ছিল 3,500। আচ্ছা, তারপরে আবার বলা হয়েছে দেখো যে এই টোটাল অ্যামাউন্টটা থেকে আসলে একটা পোর্শন ক্যাশে রিসিভ হয়েছে আর বাকি পোর্শনটুকু বা বাকি অ্যামাউন্টটুকু অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিটে ছিল, ট্রানজেকশনটা ধারে হয়েছে। তো এখন আমি যদি এটা তো অবশ্যই তাহলে একটা ট্রানজেকশন বুঝতেই পারছো, তো কিভাবে আমরা এটাকে অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখাতে পারি বলতে পারবে বলো তো? আচ্ছা, এখানে দেখো টোটাল সার্ভিস প্রোভাইডেড অ্যামাউন্ট ছিল নাম্বার 6 থেকে, তো 3,500। দেখো 3,500 আমি ওনার সিকিউরিটিতে আমার রেভিনিউ কলামে অ্যাড করে দেখলাম। কেন? কারণ যেহেতু অলরেডি মানে তোমার রেভিনিউর কনসেপ্টটা ছিল যে প্রোডাক্ট অর সার্ভিস যে অ্যামাউন্টটা আসলে ওনারশিপটুকু ট্রান্সফার হয়ে গেছে ফ্রম সেলার টু বায়ার। তো আর এন এন্টারপ্রাইজ কিন্তু মানে $3,500 টোটাল সার্ভিস তারা প্রোভাইড করেছে। তো তাহলে এটা অবশ্যই মানে আমরা ট্রান্সফার অফ ওনারশিপ বলতে পারি। তো এটাকে আমরা রেভিনিউতে 3,500 দেখালাম প্লাস করে, কারণ এখানে আমার ইকুইটি ইনক্রিজ করেছে থ্রু রেভিনিউ। আচ্ছা, এরপরে বলা ছিল যে টোটাল অ্যামাউন্টটা থেকে একটা পোর্শন ক্যাশে রিসিভ হয়েছিল, সেটার অ্যামাউন্টটা ছিল 1500। তুমি এখানে দেখো আমি ক্যাশে 1500 দেখিয়েছি। আর বাকি যে অ্যামাউন্টটা আছে সেটা আসলে আর এন এন্টারপ্রাইজ মানে তাদের যে কাস্টমার্স আছে তারা বললো যে পরে দিবে কোনো একটা সময়। তো প্রতিষ্ঠান যদি কারো কাছ থেকে কোনো অ্যামাউন্ট ইন ফিউচারে পায় বা পাবে এরকম কোনো ব্যাপার থাকে তখন সেটাকে অ্যাকাউন্টস রিসিভেবল এই টার্মসটা দিয়ে আহ মানে ডিনোট করা হয়। এবং এটার মানেটা হচ্ছে যে দেনাদার প্রতিষ্ঠান যদি কারো কাছে কোনো টাকা পয়সা বা কোনো অ্যামাউন্ট পেয়ে থাকে ইন ফিউচার। তো তাহলে আমার ক্যাশ কলামে আমি 1500 দেখালাম, অ্যাকাউন্টস রিসিভেবল কলামে আমি 2000 অ্যাড করলাম। তো তাহলে এখন তুমি খেয়াল করে দেখো যে তোমার ইকুয়েশনের লেফট পোর্শনেও 3,500, রাইট সাইডেও 3,500 আছে। বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোশ্চেন নাই। তাহলে আমরা নেক্সট আমাদের যে ট্রানজেকশন ছিল ওইটাতে
দেখি কি বলা আছে, নাম্বার 6 পর্যন্ত দেখালাম। 6, 7। আচ্ছা, নাম্বার 7-এ দেখো বলা আছে, RN Enterprise paid the following expenses in cash for September. Store rent আছে, স্যালারিজ আছে, এমপ্লয়ি স্যালারিজ আছে, আর ইউটিলিটি অ্যামাউন্ট আছে। তো এখানে তোমার ক্লিয়ারলি বলেই দিয়েছে যে ফলোইং এক্সপেন্সেস পেইড ইন ক্যাশ। তো RN এন্টারপ্রাইজ সেপ্টেম্বর মান্থের জন্য তারা তাদের 3 ধরনের এক্সপেন্স এগুলো ক্যাশে পেমেন্ট করে দিয়েছে। ক্যাশে সেগুলো কি, রেন্ট আছে, এমপ্লয়ি স্যালারি আছে, আর ইউটিলিটি এক্সপেন্স আছে, তাদের ইউটিলিটি বিল। তো তাহলে এখন আমরা এটা কি কিভাবে দেখাতে পারি বলো তো, এটা কিভাবে এখন শো করবে টেবিল সামারিতে? ম্যাম অ্যাসেট থেকে ক্যাশে দিতে হবে এগুলো হবে। মাইনাস দিয়ে আর কি। হ্যাঁ, তো তুমি এটাকে যেহেতু ক্যাশে পেমেন্ট হয়েছে, তুমি ক্যাশ থেকে লেস করে দেখাবে অ্যাসেট পোর্শনে, এটা একটা। আর যেহেতু এটা ক্লিয়ারলি অনার্স বলাই, থেকে যাবে। হ্যাঁ, ওনার সিকিউরিটিতে যে একটা কলাম আছে তোমার এক্সপেন্স, ওই এক্সপেন্স কলামে, তাহলে এই যে দেখো এক্সপেন্স কলামের আন্ডারে তোমার 600, 900, 200 তিনটা এক্সপেন্স দেখালে। আর যেহেতু এটা ক্যাশে পেমেন্ট করেছো, সো ক্যাশ থেকেও তুমি লেস করে দেখালে। তারপরে যে ট্রানজাকশনটা আছে দেখো, আমি এটা এখান থেকে বলে দিচ্ছি। কালকে ক্লাসে আমি বলেছিলাম যে ওই নিউজ পেপার এজেন্সিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, যেটা আসলে প্রথমে পেমেন্ট করে নাই প্রতিষ্ঠান, ধারে ছিল আর কি। তো কিছুদিন পরে গিয়ে অর্গানাইজেশন ওই নিউজ পেপার এজেন্সিকে তাদের $250 যেটা ছিল বাকিতে, ওটা ক্যাশে পেমেন্ট করে দিয়েছে। তাহলে এটা আমি এখন আমার ক্যাশ থেকে লেস করে দেখালাম। আর এই যে অ্যাকাউন্টস পেয়েবল, যেটা আসলে আমি নাম্বার 5-এ ইনক্রিজ করে রেখেছিলাম, এটা আমি জাস্ট এখন লেস করে দেখাবো। তাহলে আমার ক্যাশ ডিক্রিজ হয়ে গেল এবং আমার পেয়েবলও আসলে নাই, যেটা আগে ছিল ওটা তো আমি পেমেন্ট করে দিয়েছি। সো অ্যাকাউন্টস পেয়েবলটা কমে যাচ্ছে। আমি এটা একটু আরেকবার বুঝবে যে ডিক্রিজ করে। আচ্ছা, এটা বুঝতে হলে তাহলে এখন তোমাকে আসলে ওই যে আমার একটা কোশ্চেনটা ছিল ওটাতে যেতে হচ্ছে। দেখো নাম্বার 5-এ একটা ট্রানজাকশন ছিল, গতকালকের ক্লাসের এটা ডিসকাশন, যে এই প্রতিষ্ঠান তাদের অর্গানাইজেশনের জন্য বা বিজনেসের জন্য নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, ডেইলি নিউজ পেপারে। তো তো অ্যাড দেওয়ার পরে ওই নিউজ পেপার এজেন্সি থেকে বা নিউজ পেপার অফিস থেকে তাদের কাছে একটা বিল পাঠিয়ে দিয়েছে যে ইউ শুড পে $50 অ্যাজ ইয়োর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পারপাস। তো প্রতিষ্ঠান চিন্তা করেছে যে আমি এখন বিলটা দিচ্ছি না, আমি পরে কোনো একটা সময় দিয়ে দিব। তো এখন এটা তো ওই যেহেতু বিলটা যখন রিসিভ করেছে এবং তখন আসলে পেমেন্ট করা হয়নি, তো তখন যেটা করেছে এই RN এন্টারপ্রাইজ, তারা তাদের খরচকে বাড়িয়ে দেখিয়েছে এবং তারা তাদের লাইবিলিটিটাকেও মানে বাড়িয়ে দেখিয়েছিল, যে যেহেতু এটা লাইবিলিটি, ক্যাশ পেমেন্ট করা হয়নি। তো এইভাবে তোমার নাম্বার 5-এ তুমি শো করেছিলে। এখন নাম্বার 8-এ এসে বলা হচ্ছে যে RN এন্টারপ্রাইজ পেইড ইটস ডেইলি নিউজ বিল ইন ক্যাশ। এখন এসে প্রতিষ্ঠান তাদের যে পারে যে সরি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা ছিল, যেটা পেমেন্ট করা হয়নি, ওইটা এখন তারা ক্যাশে পেমেন্ট করে দিচ্ছে। সো এখন তাহলে ক্যাশ থেকে তো এটা ডেফিনেটলি লেস হয়ে যাবে। আর তখন আমি যে লায়াবিলিটিটাকে আসলে ইনক্রিজ করে রেখেছিলাম বা যে লায়াবিলিটিটা ক্রিয়েট হয়েছিল, ওটা আসলে আমি কমিয়ে দিয়েছি 250 দিয়ে, এটাই। তো লায়াবিলিটি আসলে আর ওই নিউজ পেপার অফিসের সাথে থাকছে না, ব্যালেন্স জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছো এখন? আচ্ছা, তাহলে আমরা চলে যাই নাম্বার 9-এ। নাম্বার 9-এ দেখো বলা হচ্ছে যে RN এন্টারপ্রাইজ রিসিভড $600 ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স হু হ্যাড বিন বিল্ড ফর সার্ভিসেস ইন ট্রানজাকশন নাম্বার 6। আমাকে একটু বলতে পারবে কি এখানে কি বলা হয়েছে? দেখো এটা রিলেটেড টু ট্রানজাকশন 6, বলো তো কি বলা হয়েছে। ম্যাম ওই যে 2000 টাকা মানে হুম, ম্যাম যে টাকা বাকি ছিল সেটা ম্যাম ওই 600 টাকাটা ম্যাম আস্তে ম্যাম পরিশোধ করছে তার মধ্যে থেকে।
হ্যাঁ, ওই যে 2000 টাকার যে একটা বিল পাওয়ার কথা ছিল, মানে আমার রিসিভেবল গ্রুপ যারা ছিল, তার ওই 2000 থেকে এখন এসে তারা ক্যাশে $600 অ্যাকচুয়ালি পেমেন্ট করেছে। তো তাহলে যেহেতু এটা ক্যাশ, তোমার ডেফিনেটলি ক্যাশ অ্যাকাউন্ট উইল ইনক্রিজ, ক্যাশটা বাড়বে। আর রিসিভেবল যেটা তুমি আগে বলেছিলে 2000, ওটা কি এখন আর 2000 থাকবে? ওটা তো কমে যাবে, তো ওই হ্যাঁ করে হ্যাঁ। মাইনাস হ্যাঁ, মাইনাস মাইনাস, হ্যাঁ 600। হ্যাঁ, এখন যদি তুমি আবার ব্যালেন্স বলতে চাও তাহলে আর হবে ওইটা 1400, ওইটা পরে। ব্যালেন্সটা আমরা আসলে সব ট্রানজাকশনের পরে ব্যালেন্সটা করা হবে, তো এখন জাস্ট লেস করে দিব 600। আচ্ছা, এরপরে নাম্বার 9 শেষ হয়ে গেল, লাস্ট ওয়ান নাম্বার 10। নাম্বার 10 এ বলা আছে যে রেনিল উইথড্রিউ $1300 ইন ক্যাশ ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজ। এটা কি বলতো? ড্রয়িংস? হ্যাঁ ম্যাম, ও ড্রয়িংসে হ্যাঁ, থাকবে এটা। হ্যাঁ, এটা ড্রয়িংস এ থাকবে, আর যেহেতু এটা ক্যাশে বলাই আছে, দেখো ইন ক্যাশ, সো ক্যাশ থেকে লেস হবে। আর এটা আমি আমার ড্রয়িংসে ড্রয়িংস এ, হ্যাঁ ড্রয়িংস এ দেখাবো। এই যে দেখো ড্রয়িংস কলামে, তাহলে তুমি এই যে একদম লাস্ট ওয়ান দেখালে 1300, আর ক্যাশ থেকে তোমার লেস হয়ে গেল 1300। তো এই 10 ট্রানজেকশনই তোমার এখানে ছিল আর কি, আর ট্রানজেকশন নাই। তো এখন তোমার যেহেতু সবগুলো ট্রানজেকশন তুমি অলরেডি তোমার টেবুলার সামারিতে তুমি প্রেজেন্ট করেছো, আর নাই, এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা ব্যালেন্স টেনে ফেলতে হবে। ব্যালেন্সটা কি? ব্যালেন্সটা কিছুই না, তুমি এই যে প্রত্যেকটা কলামে যে প্লাস মাইনাস ইউজ করেছিলে, এখন জাস্ট ওইটার ক্যালকুলেশনটা দেখাবে। তার মানে ক্যাশে তোমার যে ইনফ্লো আউটফ্লো ছিল, এটা সবগুলো কনসিডার করার পর দেখা যাচ্ছে যে ক্যাশে ব্যালেন্স হচ্ছে 8050, 8050 টাকা ক্যাশে আছে। রিসিভেবল এর ব্যালেন্স হচ্ছে 1400, সাপ্লাইজ এর 1600, আর ইকুইপমেন্টের হচ্ছে 7000। তাহলে তুমি টোটাল দেখতে পাচ্ছ তোমার অ্যাসেট সাইডে টোটাল হচ্ছে 18050, $18,050 এসছে। আর লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি সাইডটাও যদি ঠিক তুমি সেম ওভাবে কনসিডার করো, তাহলে দেখবে যে তোমার যদি তুমি কোথাও ভুল না করে থাকো, তাহলে তোমার টোটাল অ্যাসেট পোর্শন এবং লায়াবিলিটি এবং ইকুইটি পোর্শনটা ইকুয়াল হবে। এভাবে তুমি একটু জাস্ট একটা অ্যারো দিয়ে দেখিয়ে দিতে পারো, যাতে বোঝা যায় যে বোথ সাইড অ্যাকচুয়ালি ইকুয়াল আছে। বুঝতে পেরেছো? এই পর্যন্ত তোমাদের রিকোয়ারমেন্ট 1 ছিল, যে তুমি জাস্ট একটা টেবুলার সামারি কিভাবে তুমি প্রেজেন্ট করতে পারো। এখন এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি তোমাদের মেইন যে রেফারেন্স বইটা থেকে শেয়ার করেছিলাম, ওইটা একটু তোমাদের একই সাথে দেখিয়ে দিই, যাতে করে পরে যখন তোমরা এটা মানে দেখবে, এখানে দেখো ওরা ট্রানজেকশন অ্যানালাইসিসটা প্রথমে কিভাবে দেখিয়েছে জানো? ওই যে প্রত্যেকটা ট্রানজেকশন দেবার পরপরই তারা ব্যালেন্স করে ফেলেছে। কালকের ক্লাসে আমি এই কথাটা বলেছিলাম যে তোমার এভাবে করলে যে জিনিসটা ভুল হবে তা না, কিন্তু ওই যে বারবার ব্যালেন্স টেনে এইভাবে প্লাস মাইনাস করে জিনিসটা আসলে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি এবং খুবই ক্লামজি হয়ে যায় তোমার টেবুলার সামারিটা। তো ওরা এভাবে প্রথমে একবার দেখিয়েছে প্রত্যেকটা ট্রানজাকশনের পরই কলামের ব্যালেন্সটা, যে তোমার বোথ সাইডে এগ্রি করছে কিনা, অ্যাসেট এন্ড লায়াবিলিটি ইকুইটি। তারপরে ফাইনালি কিন্তু তারা তাদের প্রেজেন্টেশনটি, যে আমি এখনই তোমাদের ঠিক যেভাবে দেখালাম, এই যে এভাবে দেখিয়েছে, দেখো ঠিক সেম ওই প্রবলেমটাই জাস্ট এভাবে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, আমি তো এই যে এক্সপেন্স কলাম পর্যন্ত দেখিয়েছিলাম, রেফারেন্স বইয়ের এই এক্সাম্পলটাতে এই পাশে আরেকটা কলাম আছে। আম, তো সেখানে কি, বা এটা আমি কেন দেখালাম, আসলে কলামটা কি, যে তোমার ট্রানজেকশন গুলো আসলে কি ছিল। যেমন প্রথমটা তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল, এরপরে কিছু রেভিনিউ যেটা আছে, যেটা এক্সপেন্স আছে, এটা জাস্ট একটা ইন্ডিকেশন তোমার পাশাপাশি থাকলো, যে তুমি যাতে একটা গ্ল্যান্স দেখেই বুঝতে পারো যে আসলে এটা এই অ্যামাউন্টটাতে কি ছিল, এটা বোঝাবার জন্য। তো এটা ম্যাম ওটা একটা, কি নোট মেইনলি? না 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 না, নোটস না, মানে তোমার জাস্ট পাশে একটু ইন্ডিকেশন থাকা, তুমি যদি এটা স্কিপও করো
কোনো প্রবলেম নাই। আর যদি তুমি রাখো, মানে তুমি যদি এরকম একটা কলাম বা সাইডে একটু দেখিয়ে দাও যে ওই স্পেসিফিক ট্রানজাকশনটা আসলে কি ছিল। তুমি যখন এরকম একটা টেবুলার সামারি তোমার সামনে থাকবে, তুমি তো জাস্ট কিছু অ্যামাউন্ট দেখতে পাচ্ছ এখানে, বাট তোমাকে যদি কোশ্চেন করা হয় 7,000 কি, তখন তোমাকে পড়ে বুঝতে হবে যে আচ্ছা, তার মানে ওই ডেটে আসলে $7,000 দিয়ে ক্যাশ ডলার দিয়ে একটা ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছিল, এটাই, অন্য কিছু না। আর আরেকটা রিজন হচ্ছে একটু পরে আমরা যেই তিনটা তোমার মানে স্টেটমেন্ট দেখবো, সেটা করার সময় আবার তোমার এখান থেকে দেখে তুমি বুঝতে পারবে যে আচ্ছা কোনটা রেভিনিউ আর কোনটা এক্সপেন্স, অন্য কিছু না। তুমি যদি এই পাশে এরকম নোট আকারে, বা নোট না বলি, নোট তো আসলে না, মানে বোঝার সুবিধার জন্য যে রিডারের, আর এটা হচ্ছে তুমি তোমার নিজের স্টেটমেন্ট গুলো প্রিপারেশন করার সুবিধার্থে এটা দিয়ে রাখতে পারো, না দিলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো তাহলে আমরা আমাদের এই টেবুলার সামারিটা শেষ করলাম রিকোয়ারমেন্ট এতে। এখন আমরা আমাদের প্রবলেমটা আসলে শেষ হয়নি, ওটার আরো একটা রিকোয়ারমেন্ট বাকি আছে, ওইটাতে একটু ব্যাক করি। দেখো এখানে বলা আছে নাম্বার বি তে, প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। তোমাকে তিনটা স্টেটমেন্ট এখানে প্রিপেয়ার করতে হবে, খেয়াল করো, ইনকাম, ইকুইটি আর ব্যালেন্স শিট। এখন থিওরিটিক্যালি আমি যখন তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টস পড়িয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে একটা ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি কি আইটেম আসে। শুধুমাত্র দুই ধরনের আইটেম আসে, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে এক্সপেন্স। একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের আয় এবং ব্যয় এই ছাড়া অন্য কোনো আইটেম কিন্তু ইনকাম স্টেটমেন্টে আসবে না, সো ওগুলো আমাদের দেখাবার দরকার নেই। অন্য যদি কিছু থেকে থাকে আইটেম, তাহলে আমরা চলে যাই ইনকাম স্টেটমেন্টে, তাহলে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি। এখানে দেখো, এখন আমি ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করছি, সো একদম টপে আমার অর্গানাইজেশন নেম, ইনকাম স্টেটমেন্ট, আর আমি কোন পিরিয়ডের জন্য, এটা হচ্ছে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2010। এগুলো তোমার কোশ্চেনেই থাকবে, এগুলো তো আর তোমার নিচ থেকে লেখার কিছু নাই। তো আমরা যেহেতু জানি যে ইনকাম স্টেটমেন্টে অনলি রেভিনিউ এবং এক্সপেন্স থাকবে, তো আমাদের কনসার্ন হচ্ছে আমাদের এই গিভেন প্রবলেমটার আসলে কোনগুলো রেভিনিউ আইটেম ছিল আর কোনগুলো এক্সপেন্স আইটেম ছিল। তোমার সামনে যদি এরকম একটা টেবুলার সামারি থাকে, তখন তোমার ফোকাস হবে অনলি এই দুইটা কলামের উপর, একটা হচ্ছে রেভিনিউ আর একটা এক্সপেন্স। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার টোটাল রেভিনিউ কত। রেভিনিউ হচ্ছে 4,700 আর তোমার টোটাল এক্সপেন্স হচ্ছে 1950। তো এখন তাহলে আমি ওই কাজটাই করেছি, দেখো আমি আমার টোটাল রেভিনিউটা দেখালাম, সার্ভিস রেভিনিউ 4,700, আর আমার এক্সপেন্স গুলো। ঠিক আছে, এক্সপেন্স গুলো কোথায় থেকে পেলাম, এগুলো কোশ্চেনেই দেওয়া ছিল সব, যে কোনটা তোমার স্যালারি, কতটুকু রেন্ট, কতটুকু অ্যাডভার্টাইজিং, মানে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে, কতটুকু ইউটিলিটি পারপাসে। ঠিক আছে, তাহলে আমার রেভিনিউর সাথে আমার এক্সপেন্স গুলো কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে এখানে নিট ইনকাম আসছে বা নিট প্রফিট যেটাই বলি 2750। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, যদি বুঝে থাকো, দেন নেক্সট হচ্ছে ইকুইটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী। আমরা এই অর্গানাইজেশনটার ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা একটু দেখবো। আচ্ছা, ওনার সিকিউরিটি স্টেটমেন্টে কি আছে দেখো। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে তোমাদের মনে আছে কিনা যে আমি একটা স্লাইডই ছিল আলাদা করে, কালকের ক্লাসে লিখতেও বলেছিলাম যে তুমি মানে ইনক্রিজ ইন্ডিকেটর দিয়ে দুইটা আইটেম লিখবে আর ডিক্রিজ ইন্ডিকেটর দিয়ে দুইটা আইটেম লিখবে। কি কি? ইনক্রিজে ছিল ক্যাপিটাল, একটু খেয়াল করে দেখো, মানে মনে করতে পারছো কিনা। ইনক্রিজ ইন্ডিকেটরের দুইটা আইটেম ছিল, একটা ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট যেটাই বলি, আর একটা ছিল রেভিনিউ। আর ডিক্রিজ ইন্ডিকেটরে ছিল তোমার ড্রয়িংস আর একটা এক্সপেন্স। এই চারটা আইটেম নিয়েই কিন্তু আমরা ইকুইটি স্টেটমেন্টে কাজ করব। এখন তুমি খেয়াল করে দেখো যে এই মানে
অর্গানাইজেশনের জন্য যখন আমি আরএন এন্টারপ্রাইজের জন্য ইকুইটি স্টেটমেন্টটা করছি, তো এই 4টা আইটেম কিভাবে আমি এই স্টেটমেন্টটার মধ্যে ইনকর্পোরেট করছি। তো প্রথমেই আছে দেখো ক্যাপিটাল সেপ্টেম্বর 1। তো এখন সেপ্টেম্বর 1 এর ক্যাপিটালে 0 আছে, আবার অ্যাড আর লেস দুইটা আইটেম, মানে সরি দুইটা স্টেপ আছে যে আমি কোনগুলো এখানে যোগ করে দেখাবো আর কোনগুলো আমি বাদ দিয়ে দেখাবো। তো অ্যাড এর মধ্যে দেখো ইনভেস্টমেন্ট আছে 15,000। এটা তুমি কোথায় পেলে? 15,000টা কোত্থেকে আসলো? 15,000টা তোমার কোয়েশ্চেনেই দেয়া ছিল। এখানে দেখো একদম ফার্স্টের ট্রানজাকশনে বলা ছিল যে হি ইনভেস্টেড 15,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু তুমি তোমার কোশ্চেন থেকেই তুমি পিক করলে, এটা অন্য কোথাও থেকে যে দেখানো হয়েছে এরকম না। তাহলে আমরা আমাদের ইনভেস্টমেন্টও পেয়ে গেলাম। আমাদের আরেকটা জিনিস লাগবে ইকুইটি স্টেটমেন্টে, সেটা হচ্ছে ড্রয়িংস। একদম লাস্টে আমরা একটা ড্রয়িংস এর কথা বলা ছিল 1300, দুইটা পেলাম। আর দুইটা জিনিস কি আছে, একটা হচ্ছে আমার রেভিনিউ দরকার ছিল, ওই ইকুইটির ইনক্রিজ ডিক্রিজ, আর এক্সপেন্স দরকার ছিল। বলো তো এই দুইটা আইটেম নিয়ে অলরেডি তুমি কোথায় কাজ করেছো? এই দুটো আইটেম নিয়ে কিন্তু অলরেডি আমি আমার ইনকাম স্টেটমেন্টে কাজ করে একটা ইনকাম বা প্রফিটও আমি কিন্তু অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি। তাহলে আমি এই ইকুইটি স্টেটমেন্টে আমি আমার ওই ফর্মুলা অনুযায়ী আমি আমার ইনভেস্টমেন্টটা দেখালাম। ইনভেস্টমেন্টটা যেমন দেখিয়েছি, উত্তোলন আমরা তো জানি যে ইকুইটিটাকে আসলে কমিয়ে দেয়। তো এই ড্রয়িংসটাও কেউ আমরা এই যে লেস দেখো আমি মাইনাস করে দেখিয়েছি, এই দুইটা আইটেম দেখালাম। বাদ পড়ে গেছে আসলে রেভিনিউ আর এক্সপেন্স। তো রেভিনিউ আর এক্সপেন্স নিয়ে যেহেতু আমি প্রিভিয়াস স্টেটমেন্টে কাজ করে একটা ইনকাম বা প্রফিট আমি ফাইন্ড আউট করে ফেলেছি, তো তাহলে আমি এখন এই প্রফিট, যেহেতু প্রফিট হয়েছে এই প্রতিষ্ঠানের বা ইনকাম হয়েছে যেটা অ্যাকচুয়ালি আমার মালিকানা সত্ত্বটাকে বাড়িয়ে দিবে, তো সেজন্য আমি আমার ইনভেস্টমেন্টের সাথে ইনকামটাকে বাদ দিয়ে সেখান থেকে আমি আমার ড্রয়িংসটাকে লেস করে দেখিয়েছি। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে আমি যদি ওই আলাদা করে রেভিনিউ গুলোকে যোগ করে এখানে এক্সপেন্স গুলো বাদ দিয়ে দেখাই, ওভাবেও দেখাতে পারো, কিন্তু আলটিমেটলি তোমার আনসার সেম হবে। এবং ওই কম্পারিজনের ব্যাপারটা তো অলরেডি যেহেতু আমি করে আসছি ইনকাম স্টেটমেন্টে, আমি জাস্ট ওই ডিফারেন্স অ্যামাউন্টটুকু, দ্যাট মিনস আমার নিট ইনকামটুকু আমি নিলাম, ওভাবেও করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো ফর এক্সাম্পল তোমার এই কোয়েশ্চেনের ভ্যালু গুলো আমি যদি রিভার্স করে দেই, যে ইনকাম এক্সপেন্স আসছে টোটাল 4700 আর তোমার সার্ভিস রেভিনিউ হচ্ছে 1950, এই যে এই দুইটা অ্যামাউন্ট জাস্ট আমি সাইড চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু তোমার নিট লস আসবে, ইনকাম আসবে না। কেন? কারণ আমার এক্সপেন্স তো আমার টোটাল রেভিনিউ অ্যামাউন্টকে এক্সিড করবে। ঠিক আছে, তখন বলো তো এই চেঞ্জটা কোথায় হবে, আমি নিট লসটাকে কোথায় কিভাবে দেখাবো? ম্যাডাম লেসের মধ্যে। হ্যাঁ, লেসের মধ্যে। তখন তুমি ওই যে ড্রয়িংসটা তো থাকবেই তখন, আর ওই লেস যেখানে আছে বা বাদ দিয়ে দেখানোর যে ব্যাপারটা, সেখান থেকে তুমি তোমার নিট লসটাকে বাদ দিয়ে দেখাবে। বুঝতে পেরেছো? এটাই। তো এই যে লস এবং যে মানে ইনকামের যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার এই মানে দুইটা ওয়েতে তুমি ওনার সিকিউরিটি স্টেটমেন্টে দেখাবে। তো যাই হোক, আমাদের প্লাস মাইনাস করার পরে ফাইনালি আমরা ক্যাপিটালের একটা মানে এন্ডিং একটা অ্যামাউন্ট আর কি পেলাম, বা এন্ডিং ব্যালেন্স যেটাই, সেটা হচ্ছে 16,450, $16,450 ইকুইটি স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স পেলাম। মানে মাসের মান্থ যে অ্যামাউন্ট ছিল সেখান থেকে সারা বছরের ড্রয়িংস বা রেভিনিউ এক্সপেন্স এগুলো সবকিছু অ্যাডজাস্ট করার পরে এই ব্যালেন্স হচ্ছে এই দিস ওয়ান 16,450। তো এটা ছিল ইকুইটি স্টেটমেন্ট। এখন চলে আসি ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে তাহলে আমরা এটাকে কিভাবে দেখাতে পারি, বা ব্যালেন্স শিটটা কি, এখানে কোন কোন আইটেম থাকবে? ব্যালেন্স শিটে যাবার আগে তোমাদের খেয়াল আছে কিনা যে একটা অর্গানাইজেশনের ব্যালেন্স শিটে অ্যাকচুয়ালি আমরা কোন কোন আইটেম গুলো দেখাবো বা কি কি আইটেম থাকবে?
খেয়াল করে দেখো তো যে টাইপস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস যখন তোমাদের সাথে ডিসকাস করলাম তখন আমি ব্যালেন্স শিট পড়িয়েছিলাম। এই যে দেখো ব্যালেন্স শিটে বলা ছিল যে স্ন্যাপশট অফ অ্যাসেট লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি অন এ সার্টেন ডেট, একটা নির্দিষ্ট ডেটে অর্গানাইজেশনের অ্যাসেট আইটেম গুলো আমাদের দরকার হবে, লায়াবিলিটি আইটেম দরকার হবে এবং ইকুইটি পোর্শন অ্যামাউন্ট আইটেম গুলো দরকার হবে। এই তিনটা আইটেম ছাড়া অন্য কোনো কিছু আসলে ব্যালেন্স শিটে মানে দরকার হবে না। তো এখন তাহলে আমরা এই অ্যাসেট লায়াবিলিটি গুলো আমি আমার এই প্রবলেমের জন্য কোথা থেকে আমরা পেতে পারি? এখানে দেখো ব্যালেন্স শিটে আমার অ্যাসেট আইটেম আছে, লায়াবিলিটিস আছে, ওনার সিকিউরিটি আছে। এই আইটেমগুলো কোথা থেকে আমি পেলাম? ক্যাশ, রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট। তুমি খেয়াল করে দেখো টেবিলের সামারিতে তুমি একটা হেডিং দিয়েছিলে না অ্যাসেট, সেখানে কি কি আইটেম ছিল? ক্যাশ ছিল, রিসিভেবল ছিল, সাপ্লাইজ ছিল, ইকুইপমেন্ট ছিল। এই যে আমি এই চারটা আইটেমেরই কিন্তু এন্ডিং ব্যালেন্সটা আমি আমার ব্যালেন্স শিটে দেখিয়েছি অ্যাসেট পোর্শনে, যেটা 18,050 বলছি। আচ্ছা, লায়াবিলিটিটা কোত্থেকে পেলাম? লায়াবিলিটির তো একটা অ্যামাউন্টই ছিল, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল 1600, অ্যাকাউন্টস পেয়েবল 1600। আর ওনার সিকিউরিটিটা কোথেকে পেলাম? ওনার সিকিউরিটিটা যে একটু আগেই আমি আমার যে ইকুইটি স্টেটমেন্টটা করলাম সেটার যে এন্ডিং ভ্যালুটা সেটা আমি দেখালাম 16,450। তাহলে এখন আমি আমার লায়াবিলিটি আর ইকুইটি টোটাল করে ফেলি, আর অ্যাসেটটা তো দেখালাম একটু আগে, যেভাবে তোমাকে ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করতে হবে। বুঝতে পেরেছো? দেখো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কিন্তু তুমি যদি টেবিলের সামারিতে কোথাও ভুল করে ফেলো তখন কিন্তু তোমার প্রত্যেকটা স্টেটমেন্টই ভুল হবে। তোমার ইকুইটি স্টেটমেন্ট ভুল হবে, ইনকাম স্টেটমেন্টেও তাহলে প্রবলেম হবে, ব্যালেন্স শিটও এগ্রি করবে না। আচ্ছা, এখন আহ, কারো কোনো কোয়েশ্চেন নাই? কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। আমি তাহলে আমাদের মেইন যে প্রবলেমটা ছিল ওইটাতে একটু ব্যাক করব, যে তোমার কোয়েশ্চেনটা যদি একটু অন্যভাবে হয় তখন তুমি কিভাবে আনসার করবে। আচ্ছা, এখানে দেখো আমি এক্সাম্পলে এমন একটা প্রবলেম দিয়েছিলাম যেটাতে তুমি টেবুলার সামারি প্রিপারেশন করার পরে তুমি বাকি তিনটা স্টেটমেন্ট প্রিপেয়ার করেছো। তো টেবুলার সামারিটা থাকলে তোমার যে অ্যাডভান্টেজটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই আইটেম গুলো তুমি খুব ইজিলি মানে পিক করতে পারো, বুঝতে পারো যে আচ্ছা যেহেতু আমার রেভিনিউ এক্সপেন্স দরকার ইনকাম স্টেটমেন্টে, তো আমি আমার টেবুলার সামারিতেই যাই। ওখানে তো আমার ইকুইটিটাকে আমি চারটা ভাগে আমি ভাগ করে দেখিয়ে ফেলেছিলাম কলাম অনুযায়ী। এখন তোমাকে যদি ফর এক্সাম্পল আমি ইনস্ট্রাকশনে এটা ধরো নাই, তোমাকে বলা হলো না, ডিরেক্টলি বলা হলো কিছু র ডাটা দিয়ে যে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তখন তাহলে তুমি কিভাবে প্রিপেয়ার করবে? তো তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে রাফে বা তুমি ওয়ার্কিংস এ, রাফ না বলে আসলে ওয়ার্কিংস এ যদি তুমি তোমার একটা টেবুলার সামারি প্রিপেয়ার করে এই স্টেটমেন্টটা প্রিপেয়ার করো তাহলে তোমার জন্য ইজি হবে, তোমার ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম হবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? তো ওইটা তোমার কাটারও দরকার নেই বা কিছু করার দরকার নেই, ওয়ার্কিংসটা থাকলে বোঝা যাবে যে তুমি কিভাবে আসলে এই স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করেছো। আচ্ছা, এই পর্যন্তই তাহলে আমাদের চ্যাপ্টার 1 এর ডিসকাশনটা আমরা দেখলাম। কোথায়? এই এই তিনটা স্টেটমেন্ট পর্যন্তই তোমরা দেখবে। এখন আমি তোমাদের চ্যাপ্টার 1 কিন্তু শেষ, ঠিক আছে? আমি তোমাদের এখন অরিজিনাল তোমাদের রেফারেন্স বইটার চ্যাপ্টার 1 এ একটু যাব এবং ওখানে আমি আজকের ক্লাস পর্যন্ত কি কি ডিসকাশন তোমাদের সাথে করেছি এবং ওখানে আসলে কোন কোন টপিক গুলো কিভাবে আছে এটা একটু দেখে নাও, যাতে পরে তোমাদের ওই মেইন চ্যাপ্টারটা পড়ার সময় কোনো প্রবলেম না হয়। এই যে এটা হচ্ছে তোমাদের একদম চ্যাপ্টার 1টা। এখান থেকে দেখো এই যে অ্যাকাউন্টিং ইন অ্যাকশন,
যে এই 3 অ্যাক্টিভিটিস এ কিন্তু আমি তোমাদের একদম ফার্স্টের ক্লাসে আইডেন্টিফাইং ইকোনমিক ইভেন্টস, রেকর্ডস, কমিউনিকেটস দেখিয়েছি। অ্যাকাউন্টিং এর ডেফিনিশন বলো বা অ্যাকাউন্টিং অ্যাজ এন ইনফরমেশন সিস্টেম যেটাই বলি দেখানো হয়েছে। দেন ইউজার্স অফ অ্যাকাউন্টিং ডাটা, এটাও আমি তোমাদের ক্লাসে ডিসকাস করেছিলাম। ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার, একটা অর্গানোগ্রামের এক্সাম্পল দিয়ে বলেছিলাম। এরপরে এটা কিন্তু অলরেডি তোমাদের টিমসে আছে, চ্যাপ্টার 1টা আমি দিয়ে দিয়েছি। এরপরে যেগুলো স্কিপ করছি তার মানে ওগুলো তোমাদের, এরপরে জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্যাপ, হ্যাঁ এটাও ডিসকাস করেছি। গ্যাপের আন্ডারে আমি যেগুলো বা যে প্রিন্সিপাল বা অ্যাজাম্পশন গুলো পড়েছি এগুলো সবকিছুই এখানে আছে। এরপরেই দেখো এই যে ট্রানজাকশন অ্যানালাইসিস শুরু হয়েছে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখানো হয়েছে, অ্যাসেট লায়াবিলিটিস ইকুইটি ডিসকাস করা হয়েছে। অ্যাসেট কি, লায়াবিলিটিস কি, ওনার্স ইকুইটি কি, এগুলো কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে বলেছি। এই যে অ্যানালাইজিং বিজনেস ট্রানজাকশন, এটা আজকের ক্লাসে আর কি যে ডিসকাশনটা দিয়ে শুরু হলো আর কি। এই যে ইন্টারনাল ট্রানজাকশন, এক্সটার্নাল ট্রানজাকশন, এগুলো গতকালকে ক্লাসেই বলেছি। তারপরে ট্রানজাকশন অ্যানালাইসিস, যেটা এই যে এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ট্রানজাকশন ওরা অ্যানালাইসিস করে দেখিয়ে ফাইনালি তোমার ওই যে আমি যে ফরম্যাটটাতে আজকে দেখালাম টেবিলটাতে, ওইটার থ্রুতে তারা সবগুলো একসাথে প্রেজেন্ট করেছে, যেটা এভাবে। এটা প্রিপারেশন করার পরে তোমার ইনকাম স্টেটমেন্ট দেখিয়েছে, এই যে এক ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা দেখানো হয়েছে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো ব্যালেন্স শিটের পর এখানে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি তোমাদের যেহেতু দেখাইনি, সো এটা তোমাদের আর এখান থেকে দেখবার দরকার নেই। এই তো এই পর্যন্তই দেখলে হবে। তারপরে আসলে যে প্রবলেম, থিওরিটিক্যাল ডিসকাশন এগুলো আছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর আমি ক্লাসে তোমাদের যেই যখন ক্লাসে সে তোমাদের অনলাইন বলো অফলাইন বলো ক্লাসে যখন যে মেটেরিয়াল গুলো শেয়ার করেছি, ওয়ার্ড ফাইল হোক, সেটা পাওয়ার পয়েন্ট হোক, চ্যাপ্টার 1 রিলেটেড সবকিছু আমি টিমসে চ্যাপ্টারের মানে তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। তাহলে তোমাদের চ্যাপ্টার 1 শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এখন তোমাদের ক্লাস টেস্টে আসলে চ্যাপ্টারের উপরই হবে। চ্যাপ্টার 1 এর উপর ম্যাথ। ক্লাস টেস্ট শনিবারের হবে? হ্যাঁ আমি এটা জানাবো, বুঝেছো, আমি আজকে কালকে মধ্যেই ক্লাস টেস্টটা কি আসলে শনিবারে নিব কিনা এটা আমি তোমাদের জানিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, আর ম্যাম কি টাইপ কোশ্চেন প্রথম হতে পারে? আচ্ছা, সবাই একসাথে কথা বলছো তো আমি বুঝতে পারছি না, তা একজন একজন করে বলো। আবার আমার নেটওয়ার্ক এখানে কি আনস্টেবল টাইপের দেখাচ্ছে, কোয়েশ্চেন মানে হবে কথা আর আসলে আমি ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি। ম্যাম ম্যাম কি হ্যাঁ টাইপের হ্যাঁ কোয়েশ্চেন হবে এটা শুনতে আসলে পাচ্ছি। আমরা জানতে চাচ্ছিলাম। আর হ্যাঁ হচ্ছে ম্যাম সিলেবাস চ্যাপ্টার 1 তাই না? তো ম্যাম আমরা মানে ওই যে হুম, জাস্ট টিমস থেকে তো পড়বো তাই না? হ্যাঁ হ্যাঁ মানে যে টিমস ম্যাটেরিয়াল দেওয়া থেকেই আছে। পড়বে। হ্যাঁ হ্যাঁ যে মেটেরিয়ালস দেওয়া আছে ওই ক্লাসে যে থিওরিটিক্যাল পোর্শন যেভাবে ডিসকাস করছি ওগুলো দেখবে। আর ম্যাথ তো যেটা ওই টেবুলার সামারি আর 3টা স্টেটমেন্ট দেখালাম, ম্যাথমেটিক্যাল পোর্শন এতটুকুনি। তো তোমাদের মানে ইয়েতে আর কি টেস্টে থিওরিও থাকতে পারে, আর ম্যাথ তো এটা অবশ্যই, এটা তো থাকবেই। আর হচ্ছে তোমার এই তো 20 মার্কস এর এক্সাম, হয়তো ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিটস এর ভেতর হবে, এই আর কি। মানে মোট কথা হচ্ছে যে তুমি থিওরি এবং ম্যাথ দুটোর জন্যই তুমি প্রিপারেশন নিবে, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আর Yes, ma'am. হ্যাঁ, আর যদি যদি আমি নেক্সট স্যাটারডেতে ক্লাস টেস্ট না নিই, তাহলে আমি নেক্সট ক্লাসে এসে আরো ডিটেলস ইনশাল্লাহ বলবো, তখন ক্লাস টেস্ট হবে তারপরে শনিবারে, বুঝতে পেরেছো? এরকম। ম্যাম হ্যাঁ আমি সিটি কি যেটাই ক্লাস নিয়ে, টাইমে হবে? হ্যাঁ সিটি ক্লাস টাইমে হবে তোমাদের, যে 8টা থেকে। তো আমি তো মানে তোমার অফলাইনে ক্লাস তো হচ্ছে তোমাদের সাথে আমার শনিবারই, তো ক্লাস টাইমেই নেওয়ার ইচ্ছা। তারপরেও যদি একটা সময় তোমরা আমাকে টাইম দিতে পারো, ওইটা আমি তোমাদের সিআর এর ওর সাথে আমি কথা বলে তোমরা অবশ্যই জানতে পারবে। ঠিক আছে,
আমি তো এখনো ডেট কিছুই ফিক্সড করে বলি নাই। আমি জাস্ট সিলেবাসটার কথা বললাম যে চ্যাপ্টার 1 এবং থিওরিটিক্যাল পোর্শনের উপর হবে। আজকের ক্লাস পর্যন্ত যা যা ডিসকাস করা হয়েছে, ঠিক আছে? ইয়েস ম্যাম। হুম। আচ্ছা, এখন তাহলে তোমরা যেটা করো, আমি দেখছি 48 49 মানে তোমাদের যে রোল নম্বরটা আর কি আমাকে ইনবক্সে দিয়েছো। আর যদি কেউ বাকি থেকে থাকো তারা দিয়ে রাখো। আর ক্লাস শেষ, সো যারা অ্যাটেন্ডেন্স দিয়েছো তারা ক্লাস লিভ করতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, নেক্সট আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।